ভারত সবসময় কি চাইতো যে তারা বাংলাদেশের ভিতরে একটি আধিপত্য বিস্তার করবে এবং এই আধিপত্য বিস্তার সে এখন থেকে না, ৭১-এর পর থেকেই তারা ক্রমাগতভাবে চেষ্টা করে আসছে এবং তাদের একমাত্র নির্ভরযোগ্য জায়গা হচ্ছে আমলিগ। তারা আমলিগকে নির্ভর করে বাংলাদেশের ভিতরে আপনি দেখেন যে ট্রানজিট নিয়েছে, রেল করিডোরও নিয়েছে, এমনকি হয়তো রেলটা চালু হয় নাই এবং বাংলাদেশের ভিতরে তারা একটি আধিপত্য সৃষ্টি করে তারা এই দেশে একটি ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। তাদের পরিকল্পনা হচ্ছে যে আমলিগের মতো একটি শেখ হাসিনার মতো একটি দিল্লি দাস বানিয়ে এই দেশকে পরিচালনা করা। তারা বাংলাদেশকে ডমিনেট করছে বা বাংলাদেশকে বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে, কিন্তু সেটা আদতপক্ষে সত্য না। হাই কমিশনারে যে আমাদের হামলা করা হয়েছে সেটা সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা। হিন্দুত্ববাদী দেশ তারা যেভাবে আমাদেরকে হামলা চালাচ্ছে, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা আমাদের নিকটবর্তী এবং পার্শ্ববর্তী দেশ, আপনাদের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নতি হবে এবং আপনারা আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন, কিন্তু আপনারা হামলা করে কেন? আপনারা আমাদের সাথে সহিংসতা যদি করতে আসেন, যুদ্ধ করতে আসেন, আমরা কিন্তু দমে যাব না, আমরাও কিন্তু ক্যাটালিস্ট হয়ে আপনাদের সামনে যাব। এবং আরেকটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ তার সার্বভৌমত্ব জাতীয়তাবাদে এখনও একতাবদ্ধ। তারা তাদের সর্বস্ব দিয়েই বাংলাদেশকে রক্ষা করতে চায়। সেখানে হিন্দু মুসলিম কিছুই না, বাংলাদেশ এক এবং অদ্বিতীয় হিসেবেই এগিয়ে যাবে। ভারতের মিডিয়া, যেটাকে বলবো মলম বিক্রেতার মতো যেই সাংবাদিকগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেখানে আমরা বাঙালি হিসেবে বাংলাদেশে যে সাংবাদিক আছে তারা যে রুখে দাঁড়াচ্ছে সেটা আমাদের কাছে নজিরবিহীন। বাংলাদেশকে যারা আধিপত্যবাদী শক্তি দ্বারা আক্রমণ করতে চায় বা বাংলাদেশকে তাদের আধিপত্য শক্তির বিস্তার কেন্দ্র হিসাবে নিতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, প্রথমে তাদেরকে আমরা এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিতে ভয় পাই না। আমরা ১৭৫৭ সালে রক্ত দিয়েছি, ১৮৫৭ সালে রক্ত দিয়েছি, ১৯৭১ সালে এক সাগর রক্ত দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এবং এই ২৪-এ দেখবেন, এই ২৪-এ যারা শহীদ হয়েছে অধিকাংশই তরুণ। এই তরুণরা দেশের প্রশ্নে আপোষহীন। যে জাতি যত বেশি রক্ত দিতে উৎসাহিত থাকে সেই জাতিকে দাবায় রাখা যায় না। তো আধিপত্যবাদী শক্তিরা কখনো আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা তাদের এজেন্ট হিসাবে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তরুণ প্রজন্ম ২৪ সালে এসে তাদের এই আধিপত্যবাদকে ভেঙে দিয়েছে এবং তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চেয়েছে যে তোমরা কোনোভাবেই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা না। তাদের জায়গা থেকে যেটা করতেছে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করতেছে, এই জায়গায় তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে। তো আমরা বাংলাদেশের তরুণ সমাজের পক্ষ থেকে বলতে চাই, তোমরা যদি সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতে চাও তাহলে আমরা ৩ কার্ডের টিক কার্ডই খেলব। গণঅভ্যুত্থানের পরে যে একটা ভ্যান্ডালিজম হয়, আমাদের দেশে সেটা হয়নি। সব দেশে গিয়েছে যে প্রতিটা বিপ্লবের পরে একটা ম্যাস কিলিং হয়, সেটাও হয়নি। সো আওয়ামীরা ভেবেই নিয়েছে যে আমরা আসলে বিপ্লবটাকে তারা আবার প্রতি বিপ্লব হিসেবে নিয়ে আসতে পারে। সংখ্যালঘু টার্মটাকে ইউজ করে আসলে এখন আবার হয়তো একটা প্রবলেম সৃষ্টি করতে চাচ্ছে। ভারত আওয়ামী সরকারকে অনেক বেশি বেনিফিশিয়াল হিসেবেই, বা আমি বলবো যে বাংলাদেশকে এক প্রকার ইউজই করেছে। ভারতের সাথে যে বাংলাদেশের এত বছর একটা ভালো সম্পর্ক ছিল, হুট করে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেটা একটা খারাপের দিকে মুভ করেছে। এখন খারাপটা যে শুধু বাংলাদেশের সাথেই ভারতের সম্পর্ক খারাপ সেটা না, তার কিন্তু মায়ানমারের সাথে খারাপ, শ্রীলঙ্কার সাথেও খারাপ, নেপালের সাথেও খারাপ। আমি যতটুকু জানি নেপালে মেবি ৮১% হিন্দু, তারপরেও কেন ভারতের সাথে তার সম্পর্ক খারাপ? এখানে অফকোর্স ধর্মটা আসলে কোনো ফ্যাক্ট না। আমি নিজে যেটা বলবো, ধর্মটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট না। তারা চাচ্ছে যে বাংলাদেশে অলওয়েজ একটা যেন প্রবলেম থাকে, যেটা বহির্বিশ্বে তারা আবার দেখাতে পারে যে না, এই সরকারের আমলে বা এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে বাংলাদেশ সেফ না। ভারতীয় যে আধিপত্যটা এতদিন ছিল, হঠাৎ করে যখন এটাতে একটা ধাক্কা খেলো যে না, এখন তো বাংলাদেশের যে সচেতন নাগরিক, যারা ফেসিস্টকে উৎখাত করলো, তখন ভারতের এটা নিয়ে মাথা ব্যথা হয়ে গেল যে এতদিনের আধিপত্য, এতদিনের যে শোষণ তারা করছে, এক প্রকার শোষণই ছিল, তো তারা তো এটা আর করতে পারবে না। তারা ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা ঘটাচ্ছে। বন্ধু রাষ্ট্র বলা হতো, কিন্তু আমরা তাদের কার্যকলাপ এখন বুঝতে পারতেছি যে ভারত আমাদের বন্ধু ছিল না, বাংলাদেশের বন্ধু ছিল না, তারা ফেসিস্ট সরকারের বন্ধু ছিল। আমাদের বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এটাকে প্রতিহত করতে হবে। আমাদেরকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে হবে,
বিভিন্নভাবে আমাদেরকে আরও প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও ভারতকে কথা না বলা উচিত, কিন্তু ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা তো বলছেই, তারপর আবার তার অ্যাকশনে যাচ্ছে, কনফ্লিক্টে যাচ্ছে। এগুলো কোনোভাবে একটা প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমাদের কাম্য নয়। এইসব হুমকি, যেমন ভারতের যে বিষয়টা আসছে, এরকম সামনে আরও অন্য হুমকি আসতে পারে, সেসব ক্ষেত্রেও বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা যারা আছে, তারা যদি সেই শিক্ষা জীবন থেকে একটা সামরিক প্রশিক্ষণ পায়, তাহলে তারা এইসব হুমকি মোকাবেলায় আরও সচেতন হবে এবং তাদের মনোবল আরও দৃঢ় হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা বলছেন ভারতের যে আগ্রাসন বাংলাদেশের উপর প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এর বিপরীতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করা উচিত। একই সাথে এই ধরনের আচরণকে হুমকি মনে করেছেন বাংলাদেশের মানুষ। তারা মনে করেন যে সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে যে কোনো সময় সরকারকে সহযোগিতা করতে তারা ভূমিকা পালন করতে পারেন। এই ছিল আজকের জনমত। এরপর নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।